কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ তোমাদের একটা গল্প শোনাতে এসেছি। গল্পটার নাম অভিশপ্ত কবরখানা। আর আমি সিজার বাগচি, আমি এই গল্পটা লিখেছি এবং আমি তোমাদের এই গল্পটা এখন শোনাবো। একবার দেখেই ঘরটা আমার পছন্দ হয়ে গেল। কবরখানার ভাঙাচোরা গেটের ভেতর দিয়ে ঢুকে ডান পাশে ঝাঁকড়া অশ্বত্থ গাছ, সেই গাছের গা ঘেঁষে ছিমছাম একটা ঘর, তাতে লম্বাটে চৌকি পাতা, হালকা ধুলো ছড়িয়ে চৌকির উপর। ঘরটা ভালো করে জরিপ করলাম। কবরখানা যবে তৈরি হয়েছে, ঘরটাও নিশ্চয়ই সেই সময়কার। বোধহয় কোনো কেয়ারটেকার থাকতো, সে হয়তো কবরখানা দেখাশোনা করত, কবর টবর দিত। সঞ্জয় ইতস্তত করে বলল, আপনি কি সত্যি এখানে থাকবেন? আমি হেসে বললাম, অসুবিধে কোথায়, ঘরে তো একটা চৌকিও রয়েছে, চৌকির ওপর চাদর বিছিয়ে দিব্যি থাকা যাবে। তাছাড়া থাকবো তো মোটে এক রাত, কাল দুপুর বেরিয়ে পড়ব, তারপর এক সপ্তাহের প্ল্যান করে ফিরব। তুমি শিওর তো আমার আগে এই কবরখানার খোঁজে কেউ কখনো আসেনি? সঞ্জয় দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, বাইরের লোক তো দূরস্থ, গ্রামের লোকেরাই কবরখানার ধারে কাছে আসে না। জায়গাটার খুব বদনাম। বদনাম মানে? ভূতটুত? সঞ্জয় মাথা নাড়ে, বলে, হ্যাঁ। আমি এমন উত্তরই আশা করেছিলাম। একে কয়েকশো বছরের পরিত্যক্ত কবরখানা, তাই কাছে পিঠে মানুষ থাকে না। কবরখানার সামনে বিরাট মাঠ, সে মাঠের ওপাশে গ্রামের বাড়িঘর। এমন জায়গা নিয়ে ভূতের গল্প ছড়াবে না তো কোন জায়গা নিয়ে ছড়াবে? বছর দুয়েক হলো বাংলার নানা জায়গায় ছড়িয়ে থাকা ইউরোপীয়দের কবরখানাগুলোয় ঘুরছি। ওই কবরখানাগুলোয় দিনরাত থাকছিও। এককালে মুখ্যত ইংরেজরা বাংলায় রাজত্ব করলেও তাদের পাশাপাশি ফরাসি, পর্তুগিজ, ড্যানিশ, আর্মেনিয়ানরাও এখানে এসে ঘাঁটি গেড়েছিল। যে যে অঞ্চলে তারা ছিল সেখানে তৈরি হয়েছিল তাদের কবরখানা। কলকাতা এবং তার আশপাশের এমন কবরখানার কথা অনেকেই জানেন, কিন্তু গ্রামেও যে এমন বহু কবরখানা আছে তার খোঁজ বিশেষ কেউ রাখেন না। অথচ এই কবরখানাগুলো ছড়িয়ে ইতিহাসের প্রচুর রসদ। আমি সেই সব তথ্য সংগ্রহ করছি। ইচ্ছে আছে এটা নিয়ে একটা বই লেখার। তবে যত জায়গায় গিয়েছি সর্বত্র লক্ষ্য করেছি, কবরখানা থাকলে ভূতের গল্প থাকবেই। পর্তুগিজের এক প্রাচীন কবরখানার খোঁজ পেয়েছিলাম সুন্দরবনের চন্দনপুর বলে এক গ্রামে গিয়ে। ওখানকার মানুষজনের কাছে শুনেছিলাম তেমনই এক গল্প। ওই কবরখানায় যারা সমাধিস্থ তারা নাকি জীবিত থাকার সময় জলদস্যু ছিল। মৃত্যুর পরও তাদের নিষ্ঠুর স্বভাব বদলায়নি। এখনও নাকি মাঝে মাঝে সমাধি থেকে তাদের আত্মা বেরিয়ে আসে। স্থানীয় মানুষজনেরা কেউ যদি ওই আত্মাদের সামনে রাতের বেলা পড়ে যায়, তাহলে আত্মারা সেই মানুষজনের রক্ত চুষে নেয়। আমি ওই কবরখানায় 3 রাত ছিলাম, কিন্তু অমন কোনো আত্মার দেখা পাইনি। মুশকিল হলো, লোকেরা কবরখানার ভূত নিয়ে যত ভাবে, ইতিহাস নিয়ে তত ভাবে না। সেই জন্য মৃতদেহগুলোর মতো কয়েকশো বছর ধরে কবরখানার ভিতর বাংলার প্রচুর ইতিহাস চাপা পড়ে আছে। আমি সেই ইতিহাস খুঁড়ে চলেছি। তবে কবরখানার ভূতের গল্পগুলো বাদ দিই না। বইয়ে নানা তথ্যের সঙ্গে কবরখানার ওই গল্পগুলো লিখব। সেই উদ্দেশ্যেই কবরখানাগুলোর রাত কাটানো। তাই সঞ্জয়কে জিজ্ঞেস করলাম, কী ধরনের ভূতের দেখা গিয়েছে এখানে? মাথা নেড়ে সঞ্জয় বলে, সেটা জানা যায়নি। যারা ভূত দেখেছে তারা কেউই জীবিত থাকেনি। তাহলে বুঝলে কিভাবে লোকগুলোকে ভূতে মেরেছিল? মৃত্যুর ধরন দেখে, সঞ্জয় বলল। দুজনেই এই ঘরে এই চৌকির ওপর মরে পড়েছিল। শরীরে কোনো ভুন্ড নেই, চোখ মুখে আতঙ্ক। ডাক্তার পরীক্ষা করে বলেছেন দম আটকে মারা গিয়েছে। আমি আর কথা বাড়ালাম না। তবে স্থানীয় লোকের ধারণার উপর ভিত্তি করে তো আর আমার কাজ চলবে না। সঞ্জয় বুঝতে পারে আমার মনোভাব, তাই বলে, আপনি কি এরপরেও এখানে থাকবেন? আমি তাহলে বাড়ি গিয়ে টিফিন ক্যারিয়ার করে আপনার রাতের খাবার দিয়ে যাচ্ছি। তবে দাদা, আমি কিন্তু বিকেলের পর আর এখানে থাকবো না। বেচারা চোখ মুখের দশা দেখে আমি আর ঘাঁটালাম না। সঞ্জয় সত্যিই অনেক করেছে। ও না থাকলে এই কবরখানার খোঁজ আমি পেতাম না।
সঞ্জয়কে বললাম, ঠিক আছে, তুমি বেরিয়ে পড়ো, আমি 4-5টা ঘুরে দেখি। তুমি ফিরে এসে আমার দেখা না পেলে মোবাইলে ফোন করো। সঞ্জয় রওনা দেয়। আমি কবরখানার গেটের সামনে দাঁড়িয়ে দেখলাম মাঠের মাঝখানে পায়ে চলা পথ ধরে সঞ্জয় সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। ধীরে ধীরে ওর চেহারা ছোট হতে হতে দূরে গ্রামের বাড়িগুলোর আড়ালে চলে গেল। আমি আবার পায়ে পায়ে ফিরে এলাম কবরখানার ভিতরে, ওই ঘরে। চৌকির উপর ব্যাগ রেখে তার থেকে ডিজিটাল ক্যামেরা বের করলাম। এরপর ব্যাগটা চৌকিতে রেখে ক্যামেরা নিয়ে বেরিয়ে এলাম। গেটের সামনে থেকে এক ঝলক তাকালাম কবরখানার দিকে। সঞ্জয় বলেছিল 20 বিঘে জমি নিয়ে নাকি এই কবরখানা। আগে পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা ছিল, এখন পাঁচিলের অনেক জায়গা ভেঙে গিয়েছে। কবরখানার পিছনে ময়ূরাক্ষী নদী, তবে এখন নদীতে জল নেই। কবরখানাটা একবার দেখেই আন্দাজ করতে পারলাম এটা ইতিহাসের খনি। সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞ বোধ করলাম। সঞ্জয়ের সঙ্গে আমার যোগাযোগ ফেসবুক সূত্রে। আমি নানা জায়গার কবরখানার ফটো পোস্ট করতাম, যাতে লোকে জানতে পারে আমি এমন বিষয় নিয়ে কাজ করছি। তখন সঞ্জয় একদিন ইনবক্সে আমায় জানায় পাঁচথুপির এই কবরখানার কথা। আমি ইতিহাসের শিক্ষক, সোনারপুরের এক স্কুলে পড়াই। কিছুদিন হলো কবরখানা নিয়ে লেখার ভূত মাথায় চেপেছে। সঞ্জয় খোঁজ নিতেই আমি পাঁচথুপি চলে এলাম। আমার বাড়ি যাদবপুর। সেখান থেকে হাওড়া এসে ট্রেন ধরে বর্ধমান পৌঁছলাম, ওখান থেকে ছ্যাঁকড়া বাসে পাঁচথুপি। এত দৌড়ঝাঁপ করে এসে বুঝলাম ভুল করিনি, আর সঞ্জয় তো সব ধরনের সাহায্য করার জন্য প্রস্তুত। কবরখানার গেটে দাঁড়িয়েই সমাধিগুলোর কয়েকটা ফটো তুললাম, কিন্তু জায়গাটায় এত ঝোপ জঙ্গল যে গেটের সামনে থেকে পুরো কবরখানা দেখা যায় না। সমাধিগুলোর উপরেও লতানো গাছের ঘন জাল, তাতে সব ঢাকা পড়ে গিয়েছে। তাছাড়া কবরখানার প্রায় মাঝামাঝি একটা নিম গাছ এমনভাবে ডালপালা বিছিয়ে যে তার ওপাশের সমাধিগুলো চোখে পড়ে না। আমি ঝোপঝাড় সামলে পা ফেলে ফেলে কোনো মতে এগোলাম। খানিক যেতেই সরসর শব্দে থমকালাম। পায়ের দিকে তাকিয়ে দেখি 1 হাত দূরে এক গোখরো সাপ একটা ভাঙা কবরের ফাটল দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আর একটু হলেই সাপটার গায়ে পা পড়ত। আমার শির দ্বারাবে কনকনে স্রোত নেমে গেল। গোখরো সাপের ছোবল খেলে আমায় আর ভূতের জন্য অপেক্ষা করতে হতো না। সঞ্জয় ফেরার আগেই হয়তো মরে যেতাম। তারপর গ্রামে রটে যেত কবরখানার ভূত সাপ হয়ে এসে আমায় ছোবল মেরেছে। আমার পরে কেউ গবেষণা করতে এলে তাকে সেই গল্প শোনানো হতো। আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম, আর এগোতে ভরসা পেলাম না। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি। পুরনো কবরখানায় আমি আগেও সাপ, বেজি, বাদুড় দেখেছি। এসব জায়গা ওদের বাসস্থান। তাছাড়া ঘড়িতে এখন দুপুর 3:27। নভেম্বর মাসের শেষ হলেও দিনের আলো ভালোই আছে। তবু কেন যেন এগোতে পারলাম না। কবরখানার ঘরটায় ফিরে এলাম, কিন্তু ঘরে পা দিতেই একটা ঝাঁকুনি খেলাম। চৌকির মাঝামাঝি যে ব্যাগ রেখে গিয়েছিলাম সেটা নোংরা মেঝে মুখ থুবড়ে পড়ে। কিভাবে চৌকির মাঝখানে রাখা ব্যাগ উল্টে পড়ল ভেবে পেলাম না। তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা তুললাম। ভাগ্যিস ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, ওটা ব্যাগে থাকলে নির্ঘাত ভেঙে যেত। ব্যাগটা ঝেড়ে চেন খুলে জিনিসপত্র ঠিক আছে নাকি দেখতে গিয়ে আবিষ্কার করলাম টর্চটা ভেঙেছে। সে ভাঙা টুকরো সারা ব্যাগে ছড়ানো। ঘরের দরজার দিকে তাকালাম, দরজার কোনো পাল্লা নেই। কুকুর টুকুর ঢুকেছিল, কিন্তু কবরখানায় আসার পর কোনো কুকুর বেড়াল দেখিনি। খেয়াল হলো জায়গাটায় কোনো পাখিও নেই। টর্চের ভাঙা টুকরোগুলো ব্যাগ থেকে বের করে ফোনে সঞ্জয়কে ধরলাম। বললাম, রাতের জন্য আলো আর মশা মারার ধূপ এনো। সঞ্জয় আশ্বস্ত করে বলল, ভাববেন না দাদা, আমি ব্যাটারি ল্যাম্পের ব্যবস্থা করে ফেলেছি। খাবার, ধূপ সব নিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। রাতে আপনার অসুবিধে হবে না। সঞ্জয়ের কথায় ভরসা পেলাম, তবু টর্চ নিয়ে খটকা গেল না। মনকে ঘোরানোর জন্য ফের ক্যামেরা নিয়ে সমাধিগুলো দেখতে বেরোলাম। ঝোপঝাড় সামলে সতর্কভাবে হাঁটছিলাম। বেশিরভাগ কবরই লতা পাতায় ঢাকা। সেসব সরালে দেখা যায় ফলকে লেখা সবই মুছে গিয়েছে। 4-5টা এভাবে লক্ষ্য করার পর শেষ পর্যন্ত একটায় দেখলাম ইংরেজি সালটা আবছাভাবে ফুটে,
1857। চমকে উঠলাম। সিপাহী বিদ্রোহের আমলের কবরখানা, মানে ইতিহাসের এক বড় টুকরো এভাবে অবহেলায় পড়ে কেউ খেয়াল করেনি। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিল। এই ফলকটার ফটো তুললাম, তারপর অন্য কবরগুলো দেখতে থাকলাম। 40টা কবর দেখার পর স্রেফ 3টে ফলক থেকে সময়টা পাওয়া গেল। 3টে কবরই 1857 সালের। আরও প্রচুর কবর পড়ে আছে, সেগুলো দেখতে যাচ্ছিলাম। মোবাইল বেজে উঠল। ফোন ধরতেই সঞ্জয়ের গলা, দাদা এসে গিয়েছি। অগত্যা ফিরলাম। সঞ্জয় সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ঘরটার সামনে। আমি যেতেই ঘরে ঢুকে একটা বড় চটের ব্যাগ থেকে টিফিন ক্যারিয়ার বের করলো, সঙ্গে ব্যাটারি ল্যাম্প, জলের বোতল, মশা মারার ধূপ আর দেশলাই। জিনিসগুলো একে একেও চৌকির ওপর রাখলো। বলল ডিমের ঝোল আর রুটি আছে। অল্প হাসলাম। ছেলেটার আন্তরিক ব্যবহারে মুগ্ধ না হয়ে পারা যায় না। জিনিসগুলো দিয়ে সঞ্জয় দোনোমনো করে বলল, দাদা আমার মোবাইল সারা রাত খোলা থাকে, কোনো বিপদ হলেই ফোন করবেন। এবার আর না থাকতে পেরে জিজ্ঞেস করলাম, আগে কারা এখানে মারা গিয়েছিলেন? সঞ্জয় একটু উদাস হয়ে যায়। বলল, বাবা ঠাকুরদার সময় থেকে শুনে এসেছি এই কবরখানা অভিশপ্ত, কেউ কখন এখানে আসতো না। বছর 20 আগে আমাদের গ্রামের তপন বলে একটি ছেলে হঠাৎ পাগল হয়ে যায়। ও এখানে এসে বসে থাকতো। এক রাতে তপন বাড়ি না ফেরায় পরদিন আমার কাকারা দলবল নিয়ে কবরখানায় এসে দেখেন তপন এই চৌকির ওপর মরে পড়ে, চোখ মুখে আতঙ্ক। আর দ্বিতীয়জন, সে আরও প্যাথেটিক। সঞ্জয় নিচের ঠোঁট কামড়ায়। আমার বন্ধু হিন্দোল বরাবরই ডাকাবুকো ছিল, দারুণ ফুটবল খেলতো। একদিন ঝোঁকের মাথায় আমাদের আরেক বন্ধু অরিন্দমের সঙ্গে বাজি ফেলে ও এখানে রাত কাটাতে এসেছিল। তপনের মতো পরদিন না ফেরায় আমরা সবাই মিলে এখানে এসেছিলাম। কাকাদের কাছে তপনের চেহারার যা বর্ণনা শুনেছিলাম, হিন্দোলের পরিণতিও ছিল একই। তোমাদের কি মনে হয় কবরখানার ভূতই দুজনকে মেরেছে? সঞ্জয় গম্ভীরভাবে বলল, দাদা আপনি থাকেন কলকাতা যাদবপুরে, ওখানে থেকে গ্রামগঞ্জের অনেক রহস্যের মানে বোঝা যায় না। আমি বললাম, তোমায় যদি আমি উল্টো যুক্তি দিই সঞ্জয়, ভূত কেন গ্রামে কিংবা ফাঁকা জায়গায় থাকে? শহরের ভিড়েও তো থাকতে পারে। সঞ্জয় সরাসরি উত্তর না দিয়ে বলল, রোদ পড়ে আসছে, আর থাকবো না, কোনো দরকার হলে ফোন করবেন। সঞ্জয় চলে যায়। আমি চৌকি ছেড়ে ব্যাগ থেকে চাদর বের করি, জিনিসপত্র সরিয়ে সরিয়ে চাদর পাতি। ঘরের একদিকে মশা মারার ধূপ জ্বালিয়ে দিই। ভূতের গল্পে কিংবা ছবিতে কবরখানার রাত নিয়ে প্রচুর ছমছমে ঘটনা থাকে। আমার অভিজ্ঞতা তার সঙ্গে মেলে না। রাত বাড়লে কবরখানা যেন ফিসফিস করে নিজেদের ইতিহাস বলতে থাকে। তার সঙ্গে ভুতুরে বিভীষিকার কোনো সম্পর্ক নেই। এ যেন কোনো প্রাচীন শহর কিংবা ইমারতের স্মৃতিচারণ। সঞ্জয় যাওয়ার পর অন্ধকার ঝুপ করে লাফিয়ে পড়ল। আমি ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ঘুটঘুটে অন্ধকারে জোনাকি উঠছে। সেই দৃশ্য দেখতে দেখতে ভাবছিলাম, সিপাহী বিদ্রোহের সময় কেমন ছিল জায়গাটা। এমনিতে পাঁচথুপি খুবই পুরনো জনপদ, বর্ধিষ্ণু এলাকা। 5টি বৌদ্ধ স্তূপ ছিল এখানে, তার থেকে জায়গাটার নাম পাঁচথুপি। এমন জায়গায় কি করতে এসেছিল ইউরোপীয়রা? সবচেয়ে বড় কথা, কবরখানাটা কাদের? ইংরেজ, ফরাসি, পর্তুগিজ নাকি অন্য কোনো জাতির? সিপাহী বিদ্রোহের সময় এখানে তারা কি করছিল? অন্ধকার থেকে ঘরে এলাম, আলো জ্বালালাম। ব্যাগ থেকে খাতা পেন নিয়ে সারাদিন যা যা দেখেছি শুনেছি তার নোট নিতে থাকলাম। হঠাৎ বাইরে কেমন শব্দ শুনে লেখা থামালাম। কান খাড়া করে বসে থাকলাম। শব্দটা থেমে গিয়েছে। ফের লিখতে থাকলাম। আবার শব্দটা হলো। এবার আর বসে না থেকে কাগজ কলম সরিয়ে আলো নিয়ে বাইরে এলাম। চারপাশ শুনশান, থমথম করছে। সঞ্জয়ের দেওয়া ল্যাম্পটার সামনে 2টো টিউবলাইট, পিছনে জোরালো ফোকাস। আমি ফোকাস জ্বালিয়ে সামনে আলো ফেললাম। কোথাও কেউ নেই। চারপাশ ভালো করে আলো ফেলে খুঁটিয়ে লক্ষ্য করলাম। আর তখনই খেয়াল হলো 2-3টে কবরের ঢাকনা অল্প সরানো, লতা পাতার জালও নেই। আমি কবরগুলোর দিকে এগিয়ে গেলাম। সকালে, মানে দিনের বেলাও কি এরকম ছিল? মনে পড়ল না। আমি আবার ঘরের সামনে ফিরে এলাম। ফোকাস নিভিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ কীরকম লাগলো।
আড়াল থেকে কেউ যেন আমার ওপর নজর রাখছে। পিছনে হালকা শব্দ পেয়ে ঝট করে ঘুরলাম। কেউ নেই, চারপাশে থিকথিকে অন্ধকার। সে অন্ধকারে অশ্বত্থ গাছ আর নিম গাছ দুটোকে অদ্ভুত লাগছে। আকাশের দিকে তাকালাম, মেঘ ঘনিয়েছে। আলো জ্বেলে ঘরে চলে এলাম। একবার ভাবলাম সঞ্জয়কে ফোন করি, কিন্তু তাতেও ধরে নেবে আমি ভয় পেয়েছি। ঘড়িতে চোখ বোলালাম, 8:30। হাত ধুয়ে চটপট রাতের খাওয়া খেয়ে নিলাম। তারপর ফোকাস জেলে ফের বাইরে আবার বেরোলাম। আমার সামনে সারি সারি সমাধি। সে সমাধির গভীরে ঘুমিয়ে আছে কত ইতিহাস। আবার কেমন ঘস ঘস শব্দ নিম গাছটার ওপাশে। আমি এগিয়ে দেখতে যাব, এমন সময় গায়ে 2 ফোঁটা জল পড়ল। টিপটিপিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর না এগিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরলাম। আমি ঘরে ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে বাজ পড়তে লাগলো। মিনিট 15 বৃষ্টি হতেই টের পেলাম হালকা শীত শীত করছে। তাছাড়া ঘরের নানা জায়গা দিয়ে জল পড়ছে। শেষ পর্যন্ত আলো জেলে চৌকিতে গুটিসুটি মেরে বসলাম। যাদবপুরে এখন বেশ গরম। গ্রামে যে এমন ঠান্ডা পাবো ভাবিনি। জড়সড় হয়ে বসে থাকলাম, কিন্তু এভাবে বসে থাকলে শীত আরও চেপে ধরবে। মন অন্যদিকে ঘোরানোর জন্য ভাবলাম বাড়িতে মাকে একটা ফোন করি। মোবাইল বের করে ফের ধাক্কা খেলাম। মোবাইলে নেটওয়ার্ক নেই। ঝড় বৃষ্টিতে নেটওয়ার্ক বিগড়লো নাকি, এই সব ভাবতে ভাবতে দেখি ল্যাম্পটার আলো কমে আসতে লাগলো। ধীরে ধীরে 2টো টিউব নিভে গেল। ঘর অন্ধকার হতে টের পেলাম মশা মারার ধূপও কখন নিভে গিয়েছে। ওদিকে বাইরে ঝড় বৃষ্টির সঙ্গে ঘস ঘস আওয়াজ হয়েই চলেছে। এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি ব্যাগটাকে মাথার বালিশ শেক করে চৌকিতে টান টান হয়ে শুয়ে পড়লাম। বাইরে ঘন ঘন বাজ পড়ছে, আর আমি শুয়ে মাঝে মাঝে মোবাইল দেখছি। নেটওয়ার্ক কি এলো? শেষে সঞ্জয়কে পুরো পরিস্থিতি জানিয়ে একটা মেসেজ করলাম। মেসেজটা গেল না, তবে এমনভাবে আটকে থাকলো যে নেটওয়ার্ক যদি আসে মেসেজ আপসে চলে যাবে। আর সঞ্জয় তো বলেইছে সারা রাত ওর মোবাইল খোলা রাখবে। ওর ফোনের নেটওয়ার্ক গড়বড় না করলে আশা করা যায় সঞ্জয় মেসেজ পাবে। ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকতে থাকতে কখন যেন চোখ জুড়ে এলো। আচমকা ইংরেজিতে ফিসফিস শব্দ কানে আসায় ঘুম ভেঙে গেল, সেই সঙ্গে অদ্ভুত শ্বাসকষ্ট। কোনো মতে চোখ খুলে উঠে বসতে গিয়ে টের পেলাম শরীর আটকে গিয়েছে, আর লম্বা চৌকি একটা কফিনের আদল নিয়েছে। ঘরটাও কেমন ঠান্ডা ঠান্ডা। ঘরের দেওয়ালগুলো অন্ধকারেও কেমন অন্য রকম মনে হলো। কীরকম? অল্প ভাবতেই বুক কেঁপে উঠল। পুরো ঘরটাই যেন একটা সমাধি হয়ে গিয়েছে, আর তাতে কফিনে করে কবর দেওয়া হয়েছে আমায়। ঘরের ভেতরে যে ফিসফিস শব্দ শুনছিলাম সেটা কেন বুঝতে পারলাম। আমার চারপাশে তুলোর বীজের মতো ভাসছে কয়েকটা শরীর। তাদের সবার পরনে লাল ইউনিফর্ম। কারো কপাল থেঁতলে গিয়েছে গুলি লেগে, কারোর বুকের বাঁদিকে জমাট রক্তের দাগ। সবার চোখে হিংস্রতা। একটা ফিসফিসে স্বর বলল, অ্যানাদার নেটিভ। কিছু বলতে চাইলাম, পারলাম না। শুধু দেখলাম ওরা কফিনের ডালা এনে আমার শরীরের উপর চাপিয়ে দিল। দম আটকে এলো আমার। আতঙ্কে ছটফট করছিলাম। গবেষণা করতে এসে এভাবে মারা যাব? আমিও তো তাহলে এক সমাধি হয়ে গেলাম। নিজেকে ছাড়াবার জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু হাত পা নাড়তে পারলাম না। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মাথার ভিতরেও অন্ধকার নামতে লাগলো, আর ফিসফিস শব্দগুলো দূরে সরে গেল। যখন হুঁশ এলো তখন দেখলাম খোলা মাঠে শুয়ে। কেউ একজন বলল, জ্ঞান ফিরেছে। চোখের দৃষ্টি স্পষ্ট হতে দেখলাম সঞ্জয় ঝুঁকে আমার উপর। উঠে বসতে চাইলাম, সঞ্জয় ধরে ধরে বসালো। বলল, জোর বেঁচে গিয়েছেন। আমাদের আরেকটু দেরি হলে আপনার অবস্থাও হিন্দোলের মতো হতো। তুমি? ভাঙা গলায় প্রশ্ন করলাম। আচমকা সন্ধ্যারাতে ঝড় জল শুরু হতেই মনে কু ডাকলো। সঞ্জয় বলল, আপনাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম, দেখলাম নট রিচেবল বলছে। তখনই সবাইকে ডেকে জড়ো করি, কিন্তু এত বৃষ্টি যে চাইলেও বেরোতে পারছিলাম না। তার উপর ঘন ঘন বাজ পড়ছে। এত বাজ পড়লে তো ফাঁকা মাঠ দিয়ে আসা যায় না। বৃষ্টি বাজ পড়া কমতেই আমরা ছুটে এসেছি। এসে কি দেখলে?
হিন্দোলের মতো আপনিও চৌকিতে পড়ে আছেন, চোখ মুখে আতঙ্ক, তবে আপনার তখনও শরীরে প্রাণ ছিল। সবাই মিলে আপনাকে ধরে কবরখানার বাইরে এই মাঠে নিয়ে এলাম। ও, কাল বিকেলে আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনি সেই জিজ্ঞেস করেছিলেন অন্য কেউ আপনার আগে এখানে গবেষণা করতে এসেছিল কি না। পরে মনে পড়ল, আমরা যখন 9-10 পড়ি তখন এক সাহেব এসেছিল। সে অবশ্য রাতে থাকেনি, তবে সাহেব সব ঘুরে টুরে বলেছিল এখানে দেশি সিপাহীদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। তাতে প্রচুর ইংরেজ মারা গিয়েছিল সিপাহীদের গুলিতে। সমাধিগুলো সেই ইংরেজ সৈন্যদের। আমি কোনো জবাব দিলাম না। সঞ্জয় আবার বলল, কাল রাতে কবরখানায় কি হয়েছিল দাদা? আমি এবারও চুপ করে থাকলাম। মনে মনে ভাবলাম, লোকে বিশ্বাস করুক আর নাই করুক, বইয়ে এই রাতের কথা লিখতেই হবে।